আসসালামু আলাইকুম এভরিওয়ান। মন্ত্রী স্বামী গল্পের 16 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। তার অনুপস্থিতিতে মন্ত্রণালয়ের সমস্ত কাজ তার বাবা সামলাচ্ছেন। যেসব গুরুত্বপূর্ণ নথিতে আয়াজের স্বাক্ষর প্রয়োজন সেগুলো বাড়িতে এনে স্বাক্ষর করিয়ে নেওয়া হচ্ছে। আয়াজ বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে ভাবছিল, নৌরিন কি সত্যিই তার প্রতি আন্তরিক নাকি এটাও একটা অভিনয়। কিন্তু যতবারই নৌরিনের কোমল স্পর্শ অনুভব করে, যতবারই তার সেবা দেখে, ততবারই মনে হয় এমন ভালোবাসা কি কখনো মিথ্যা হতে পারে। আয়াজ পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পর সরকারি কাজে 10 দিনের জন্য ভারতে গেল। সামনে নির্বাচন, তাই স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার অনেক বেশি দায়িত্ব। নৌরিন প্রথম 2-1 দিন স্বাভাবিক থাকার চেষ্টা করলো, কিন্তু যত দিন গড়াতে লাগলো ততই সে অস্থির হয়ে উঠল। কিছুতেই মন বসাতে পারছে না, মনে হচ্ছিল বাড়িটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আয়াজের উপস্থিতি, তার রাগ, অভিমান সবকিছুর মধ্যেই যেন একটা অন্যরকম অনুভূতি ছিল, যা নৌরিন এতদিন বুঝতে পারেনি। এখন মনে হচ্ছে আয়াজের প্রতি তার এইটা আসলেই টান। কেন সে আয়াজের ফিরে আসার জন্য এত উদ্গ্রীব হয়ে আছে? এক সময় আজকে সে ঘৃণা করত, অথচ এখন মনে হচ্ছে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় সে রয়েছে। নিজের অস্থিরতা বুঝতে পেরে নৌরিন ধীরে ধীরে উপলব্ধি করলো, হ্যাঁ, সে আয়াজকে ভালোবেসে ফেলেছে। নবম দিন চলছে, কিন্তু নৌরিনের অস্থিরতা কাটছেই না। এই কয়েকদিনে আয়াজ একবারও ফোন করেনি, কোনো খোঁজখবর নেয়নি। প্রথম দিকে নৌরিন নিজেকে বুঝ দিয়েছিল আয়াজ ব্যস্ত, হয়তো সময় পাচ্ছে না, কিন্তু এখন মনে হচ্ছে এটা ইচ্ছাকৃত। সে কি তাহলে একদমই ভাবছে না নৌরিনের কথা, নাকি তার কাছে নৌরিনের কোনো গুরুত্বই নেই? এসব ভাবতে ভাবতেই তার মনটা ভারী হয়ে উঠল, চোখে পানি চলে এলো। বিছানায় শুয়ে নরম বালিশে মুখ গুজিয়ে কিছুক্ষণ নীরবে কাঁদল। কিছুক্ষণ পর হাত বাড়িয়ে পাশের টেবিলের ড্রয়ার খুলল, ভিতর থেকে একটা ছোট্ট ফ্রেম বের করলো। আয়াজের ছবি, হাত বুলিয়ে দিয়ে ছবিটার ওপর গভীর দৃষ্টিতে তাকিয়ে ফিসফিস করে বলল, আপনি কি একবারও আমাকে মিস করেননি? আমি কি এতটাই অপ্রয়োজনীয় আপনার জীবনে? চোখের কোণে বেয়ে পানি গড়ে পড়ল। কিছুক্ষণ নীরব দৃষ্টিতে ছবিটার দিকে তাকিয়ে থাকলো। ধীরে ধীরে চোখের পাতাগুলো ভারী হয়ে এলো। ছবিটা বুকে চেপে ধরে ঘুমিয়ে পড়ল নৌরিন। হয়তো স্বপ্নেও সে আয়াজের অপেক্ষাই করতে রইল। গভীর রাতে নৌরিন মনে হলো কেউ তার মাথায় ধীরে ধীরে হাত বুলিয়ে দিচ্ছে। স্পর্শটা অদ্ভুত মায়া, কোমল, যেন স্নেহের পরশ ভুলিয়ে দিচ্ছে। মাঝে মাঝে কপালে কারো ঠান্ডা ঠোঁটের স্পর্শ টের পাচ্ছে, কিন্তু ঘুমের ঘরে চোখ খুলতেই পারছে না। এক সময় অনুভব করলো স্পর্শটা আরো গভীর হচ্ছে, যেন কেউ তার গালের কাছে মুখ এনে নিঃশ্বাস ফেলছে। বুকের ভিতর ধক করে কেঁপে উঠল নৌরিনের। তারপরে বুঝতে পারল কারো শক্তিশালী বাহু ধীরে ধীরে তাকে জড়িয়ে ধরেছে। হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল নৌরিনের। মনে হলো কেউ গভীর আবেগে তাকে বুকে চেপে ধরেছে, যেন ছেড়ে দিতে চাইছে না। অজানা এক শিহরণ বয়ে গেল পুরো শরীরে। চোখের পাতাগুলো ভারী হয়ে আসলো। মনে হলো হঠাৎ কেউ তার কানে কাছে মাতাল কণ্ঠে বলে উঠছে, তোমাকে দেখার জন্য ছুটে এসেছি 7 সমুদ্র পার করে। পাথরের ধুলো, বৃষ্টির ঝড় কিছুই থামাতে পারেনি আমাকে। হৃদয়ের গভীর এক দহন চলছে, যে আগুন শুধু তুমি নিভাতে পারো। ও প্রিয়সী, তোমার গায়ে সুবাসের জন্য এই প্রেমিক যুবক অস্থির হয়ে আছে। তোমার একটুখানি ছোঁয়ার অপেক্ষায় কাতর হয়ে আছে, অথচ তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে আছো। উঠে এসো, প্রেমিক যুবকের রক্তক্ষরণের যন্ত্রণা থামাও। ভালোবাসার শীতল পরশে শান্ত করো এই হৃদয়কে, নইলে ভালোবাসার আগুনে পুড়ে ছাই হয়ে যাবে এই ব্যাকুল প্রাণ। এমন ফিসফিস কণ্ঠ শুনে নৌরিন ঘুম ছুটে চলে গেল। প্রচণ্ড ভয় পেয়ে উঠে বসতে চাইল, কিন্তু পারল না, কারণ কেউ একজন তাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। চুলে নাক ডুবিয়ে প্রেমের যুবক বলছে, মন্ত্রীর বউ হয়ে এভাবে ভয় পেলে চলে বলো তো? আমি তোমার মন্ত্রী সাহেব, তাই এত ভয় না পেয়ে চুপটি করে আমার বুকের মাঝে শুয়ে থাকো, আর প্রেমিক যুবকের হৃদয়ের রক্তক্ষরণের ব্যথা থামাও। অপরিচিত মানুষের গায়ের সুবাস পেয়েও নৌরিন কিছুটা শান্ত হলো। হালকা চাঁদের আলোতে নৌরিন আয়াজের মুখের দিকে তাকালো। যতদিন যাচ্ছে লোকটার বয়স একদমই বাড়ছে না, বরং আরো কমছে। এত সৌন্দর্য কেন তার মন্ত্রী সাহেব? হঠাৎ মনে পড়ল তার স্বামী মন্ত্রী সাহেব তো ভারতে থাকার কথা, তাহলে কিভাবে এলো এত রাতে? কিছুটা ভয় ও লজ্জা নিয়ে বলল, আপনি কখন এলেন? কেন আসতে পারি না বুঝি? নাকি অন্য কাউকে আশা করেছিলে? রূপবতী, তা করতেই পারো, কারণ তুমি তো আর আমায় ভালোবাসো না। আর তোমার বোঝা উচিত ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর বেডরুমে এসে তার বউকে কেউ স্পর্শ করার দুঃসাহস দেখাবে না। রূপবতী। নৌরিন রাগে ঠোঁট কামড়ে চুপচাপ তাকিয়ে রইল আয়াজের দিকে। এই লোকটা কথায় কথায় একই খুঁটা দেয়। আমায় তো আর তুমি ভালোবাসো না। কেন ভালোবাসবো না কেন? তা কি মুখে বলতে হবে? এই লোক কি তার চোখের ভাষা বুঝে নেয় না? বুঝে নিতে পারে না সেই কতটা গভীরভাবে তাকে ভালোবাসে? নৌরিন দীর্ঘ গলায় বলল, সব ভালোবাসা কি মুখে বলতে হয় মন্ত্রী সাহেব?
আয়াস হালকা হাসলো, কিন্তু সেই হাসির আড়ালে অভিমান স্পষ্ট। নৌরিনের চিবুক ধরে নিজের দিকে ঘুরিয়ে নরম সুরে বলল, তাহলে চোখে দেখাও রূপবতী, আমি তোমার চোখে সেই ভালোবাসা দেখতে চাই। নৌরিনের হৃৎস্পন্দন বেড়ে গেল। আয়াজের গভীর দৃষ্টি যেন তার সমস্ত স্তর ভেদ করে যেতে লাগলো। সে কিভাবে বুঝিয়ে দিবে এই লোককে সে যে কতটা ভালোবাসে? আর ভালোবাসা তো কখনোই শব্দ প্রকাশ করা যায় না, সেটা অনুভব করতে হয়। একটু দ্বিধা নিয়ে নৌরিন ধীরে ধীরে চোখ তুলে তাকালো আয়াজের দিকে। তীব্র চোখে তাকিয়ে বলল, যদি না ভালোবাসতাম তাহলে কি আজও আপনার অপেক্ষায় থাকতাম? আয়াজ চুপ হয়ে গেল। তার ঠোঁটে এক বিচলিত হাসি অভ্যাস, কিন্তু চোখ দুটো গভীর হয়ে উঠল। এক ধরনের প্রশান্ত, এক ধরনের সুস্থ যেন ছড়িয়ে পড়ল তার মুখে। এটাই শুনতে চাইছিলাম রূপবতী, বলে আয়াজ আলতো করে নৌরিনের কপালে ঠোঁট ছোঁয়ালো। নৌরিন আয়াজের পেটের ওপর হাত রেখে বুকের মুখ গুজিয়ে বলল, আপনার তো আগামীকাল আসার কথা ছিল, তাহলে এত দ্রুত আসলেন কিভাবে? আয়াজ নেশা চোখে তাকিয়ে নৌরিনের গালে একটা চুমু দিয়ে বলল, হঠাৎ তোমার কথা মনে পড়েছিল রূপবতী, তাই সকল কাজ ফেলে দ্রুত তোমার কাছে ছুটে এলাম। শত ব্যস্ততার মাঝেও তোমার মুখটা বারবার মনে পড়ছিল, কিন্তু ব্যস্ততার জন্য কল করতে পারিনি। ভেবেছিলাম আমার রূপবতী হয়তো আমায় কল করবে, কিন্তু তার কিছুই হলো না। তাই হৃদয়ের রক্তক্ষরণের ব্যথা দূর করতে রূপবতীর কাছে ছুটে এলাম। আয়াজের কথা শুনে নৌরিনের চোখে দ্রুত অস্ত্রজল হয়ে উঠল ভালোবাসায়। এই মানুষটা তাকে এত ভালোবাসে, শত ব্যস্ততার মধ্যেও তার কাছে ছুটে আসলো, অথচ সেই কিনা রাগ করেছিল। আয়াজ কল করিনি তাই। নৌরিন ধীর সুরে বলল, আপনার কি মনে হয় আমি আপনাকে কল করতে চাইনি? প্রতিদিন অপেক্ষা করেছি, ফোন হাতে নিয়ে বসে থেকেছি, কিন্তু ভাবছিলাম যদি ব্যস্ত থাকেন, যদি বিরক্ত হন, তাই কল করিনি। আয়াস নৌরিনের মুখটা নিজের হাতে মুঠো নিয়ে গভীর দৃষ্টিতে তাকালো। রূপবতী, তোমার কলের অপেক্ষায় থাকাটাই আমার ব্যস্ততার মধ্যে একমাত্র প্রশান্ত দিতেও, কিন্তু তুমি ফোন দাও নাই। তুমি যে আমাকে এতটা মিস করো, এটা তো আগে বুঝতে দিলে না। নৌরিন আয়াজের বুকের কাছে আরো একটু জড়িয়ে ধরল। আমি আপনাকে ছাড়া থাকতে পারি না। আয়াজ হালকা হাসলো, তারপর নৌরিনের কপালে গভীর ভালোবাসায় চুমু দিল। জানি রূপবতী, আমিও তোমাকে ছাড়া থাকতে পারি না। নৌরিন আয়াজের দিকে কিছুটা রেগে গিয়ে তাকিয়ে বলল, খেয়েছেন রাতে? আয়াজ একটু হাসলো এবং নরম গলায় বলল, না খাইনি, তোমার সাথে খাবো বলে অপেক্ষা করছিলাম। নৌরিন তার কথায় কিছুটা রেগে গিয়ে দাঁড়িয়ে গেল, তারপর কোনো কিছু না বলেই নিচে গিয়ে খাবার নিয়ে আসলো। ট্রেতে খাবার সাজিয়ে আয়াজের সামনে রাখলো। আয়াজ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। নৌরিনের মনোভাব বুঝতে পারছিল। নৌরিন বলল, এখন দ্রুত খেয়ে নিন, না হলে কিন্তু আমি রাগ করব। আয়াজ একটু হাসলো এবং খাবারের দিকে তাকিয়ে বলল, জো হুমকি রূপবতী, তুমি জানো আমি তোমার হাতের তৈরি খাবারই সবচেয়ে বেশি ভালোবাসি। তারপর নরম গলায় বলল, একটু খাইয়ে দিবে প্লিজ? নৌরিন লজ্জা পেয়ে মাথা নিচু করে মুখ ঘুরিয়ে নিয়ে বলল, পারবো না। আয়াজ একটু খোঁচা দিয়ে বলল, কেন পারবে না? যখন অসুস্থ ছিলাম তখন তো ঠিকই খাইয়ে দিয়েছিলে। নৌরিন অস্থিরভাবে মুখ ফিরিয়ে কিছুটা ইতস্ত করতে লাগলো। আয়াজের কথা শুনে তার মনে যেন একটু নরম হয়ে গেল, কিন্তু লজ্জা এবং দ্বিধা তাকে আরো বেশি অস্থির করে দিচ্ছিল। ধীরে ধীরে হাত দুটো দিয়ে আয়াজকে খাবার খাইয়ে দিতে লাগলো। প্রতিটি লুকমা মুখে নেওয়ার সাথে সাথে আয়াজ তার হাসি চাপাতে পারছিল না। মিষ্টি হাসিতে তার চোখে একটা অদ্ভুত মাধুর্য ছিল, যেন সে সবার চেয়েও সুখী। আয়াজ মৃদু কণ্ঠে বলল, তুমি জানো রূপবতী, আমি তোমার হাতের তৈরি খাবারের সবচেয়ে বড় ভক্ত। তোমার হাতের রান্না খেয়ে আমি শান্তি এবং সুখ খুঁজে পাই। নৌরিন লজ্জায় আরো একটু সংকুচি হয়ে গেল, কিন্তু তারপরেও সে বিব্রতি না দিয়ে নিজের অজান্তে আয়াজের মুখে খাবার তুলে দিতে লাগলো। কিন্তু আয়াজের হাসি আরো তার চোখের মিষ্টি দৃষ্টি নৌরিনের মনে এমন এক অজানা অনুভূতি তৈরি করলো, যা আগে কখনো সে অনুভব করতে পারেনি। আয়াজ তাকে দেখে আরো একবার হাসলো আর বলল, কিছু মনে করো না রূপবতী, আমি জানি তোমার মধ্যে সেই অগণিত যত্ন আর ভালোবাসা রয়েছে, যা প্রতিটি মুহূর্তে আমার হৃদয়কে স্পর্শ করে। তোমার মিষ্টি ভালোবাসায় আমি সবকিছু ভুলে যাই, শুধু তোমার কাছে থাকলেই সবকিছু পূর্ণতা পাই। নৌরিন কিছুটা লজ্জিত হলেও তার চোখে এক অদ্ভুত শান্তি ফুটে উঠল। এই ছোট্ট স্নেহপূর্ণ মুহূর্তগুলোই তো জীবনের সবচেয়ে বড় সুখ, যা শুধু মন থেকেই অনুভব করা যায়। অন্যদিকে ইলহাম গাড়ি চালাচ্ছিল, কিন্তু হঠাৎ তার চোখ আটকে গেল রাস্তার পাশে দুজন মেয়ে ফুটপাথরের ধারে একটা ছোট্ট ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে গল্প করতে করতে ফুচকা খাচ্ছে। তাদের হাসি ঠাট্টায় আশপাশটা যেন আরো প্রাণবন্ত হয়ে উঠছে। ইলহাম গোল লাগা দৃষ্টিতে লাল গাউন পরা মেয়েটির তাকিয়ে রইল। লাল গাউন পরা মেয়েটির লম্বা ঢেউ খেলানো চুল বাতাসে উঠছে, আর তার পরনে ছিল হালকা রঙের একটা শাল, যা সে মাঝে মাঝে কাঁধে ঠিক করে নিচ্ছে। একটু বিশালী চঞ্চল স্বভাবের, কথা বলতে বলতে হাত নাড়াচ্ছিল, আর চোখে মুখে ছিল দুষ্টামি ভরা উচ্ছ্বাস। ফুচকার দোকানে একটার পর একটা ফুচকা বানিয়ে তাদের দিকে বাড়িয়ে দিচ্ছিল, আর তারা মজা করে খাচ্ছিল।
একবার একটার জাল একটু বেশি হয়ে গেল। লম্বা চুলের মেয়েটা মুখ কুঁচকে পানি খুঁজতে লাগলো আর তার সঙ্গী হেসে উঠল, বলল, দেখেছিস, এত সাহস নিয়ে জাল ফুচকা খেতে এসেছিলে আর এখন চোখে জল। মেয়েটা দ্রুত এক চুমুক পানি খেয়ে মুখে বাতাস করতে করতে বলল, উফ, এত জাল কেন দিল? ইহলাম হালকা একটা হাসি চাপাতে চেষ্টা করলো। এদের সরল আনন্দময় মুহূর্তটা দেখে তার ভিতরে অদ্ভুত এক প্রশান্ত কাজ করলো। ব্যস্ত জীবনে এমন মুহূর্তগুলো তো হারিয়ে গিয়েছে অনেক আগেই। তো আজকের গল্পটি এ পর্যন্তই শেষ হয়ে গেল। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন এবং পরবর্তী পার্টের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী পার্টগুলো এই চ্যানেলেই দেওয়া হবে। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।